প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি। প্রতিদিনের মতো আজও বিজ্ঞানের একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমে আমার পরিচয়টা জেনে নাও। আমি আলিয়া বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, সালেজহর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামাল খান লেন, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, পাঠ 9। এই অধ্যায়টির উপর আমি আগেও আরও 3টি ক্লাস নিয়েছি। তো অধ্যায়টি তোমাদের জন্য নতুন, সেই কারণে একটু ছোটো ছোটো করে পাঠগুলা ভাগ করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ এখানে আসলে বোঝার অনেক বিষয় আছে, মনে রাখার অনেক বিষয় আছে, যেগুলো পরবর্তী শ্রেণীতে তোমাদের কাজে লাগবে। আজকে আমরা পাঠ 9 নিয়ে আলোচনা করব। তো দেখো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসগুলোতে পদার্থের গঠন, পদার্থের ভিন্নতার কারণ, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ সম্পর্কে জেনেছি। আমরা আরও জেনেছি অণু ও পরমাণুর গঠন ও তাদের বৈশিষ্ট্য। আমরা জেনেছি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হয় প্রতীকের সাহায্যে, আর অণুকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে। আমরা পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদও জেনেছি। আমরা জেনেছি পরমাণুকে ভাঙা যায় না। এই তথ্য কতটা সঠিক সেটি আজকে আমরা জানব। একটি মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে এটি যখন অত্যন্ত ক্ষুদ্র কণায় পরিণত হয়, তখন তাকে আমরা পরমাণু বলি। পরমাণু আকারে এতই ছোট যে এটাকে খালি চোখে দেখা যায় না, এমনকি সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যেও এটাকে দেখা যায় না। শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে এটাকে দেখা যায়, কারণ ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে যে কোনো বস্তুকে কয়েক মিলিয়ন গুণ বড় দেখা যায়। ডাল্টনের পরমাণু মতবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতটি অনেকদিন পর্যন্ত সবাই সমর্থন করলেও এখন এটি প্রমাণিত হয় যে পরমাণুকে ভেঙে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা যায়। আজকে পাঠে আমরা পরমাণুর ক্ষুদ্র কণাগুলো সম্পর্কে জানব। তাহলে আমাদের আজকের পাঠ হলো পরমাণুর কণা। আজকের পাঠ পরমাণুকে ভাঙলে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। তা হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আধুনিক গবেষণায় প্রমাণিত হয় যে পরমাণু কেন্দ্রে থাকে নিউট্রন ও প্রোটন, আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। সাধারণত একই ধরনের পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। আর এখানে উল্লেখ্য যে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুকে ভাঙলে এর কেন্দ্রে একটি প্রোটন ও বাইরে একটি ইলেকট্রন পাওয়া যায়। অন্যদিকে হিলিয়াম পরমাণু কেন্দ্রে থাকে 2টি প্রোটন ও 2টি নিউট্রন, আর বাইরে থাকে 2টি ইলেকট্রন। আবার অক্সিজেন পরমাণুর কেন্দ্রে থাকে 8টি প্রোটন ও 8টি নিউট্রন, এবং বাইরে থাকে 8টি ইলেকট্রন। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জবিহীন, আর ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। প্রোটন ও নিউট্রন এই দুটি ক্ষুদ্র কণা একত্রিত হয়ে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস গঠন করে। তাহলে পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন চার্জবিহীন। আর এই নিউক্লিয়াসকে ঘিরে চারদিকে আরেকটি ক্ষুদ্র কণা ঘুরে, সেটি ঋণাত্মক চার্জযুক্ত। সেটির নাম কি তোমরা কি বলতে পারবে? সেটি হলো ইলেকট্রন। পরমাণু কেন্দ্রে নিউট্রন ও প্রোটন থাকে, আর কেন্দ্রের চারদিকে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, আর এই বৃত্তাকার পথটিকে আমরা বলি কক্ষপথ। তাহলে কক্ষপথ কাকে বলে? যে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতে থাকে সেই পথটিকে আমরা বলি কক্ষপথ। এখন একটি চিত্রের মাধ্যমে আমরা পরমাণু গঠনটাকে একটু দেখাতে পারি। দেখো, দেখো এই যে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে দেখো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আর চার্জবিহীন নিউট্রন গুলো থাকে, এবং
এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে কি ইলেকট্রনগুলা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। হ্যাঁ, আর যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে সেই পথটিকে আমরা বলি কি কক্ষপথ। যে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরছে সেই পথটিকে আমরা বলি কক্ষপথ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানব সার্বজনীন দ্রাবক। পানি একটি সার্বজনীন দ্রাবক। কেন পানি সার্বজনীন দ্রাবক? কারণ পানি জৈব ও অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে, যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব না। একটি পরীক্ষার মাধ্যমে আমরা তা প্রমাণ করতে পারি। দেখো, এই পরীক্ষাটির জন্য আমাদের লাগবে গ্লাস, চামচ, পানি আর কিছু দ্রব্য যেমন চিনি, লবণ, বিট লবণ। আজকে আমরা এই তিনটে দিয়ে পরীক্ষা করব। তোমরা আরো অনেক দ্রব্য দিয়ে পরীক্ষা করতে পারো, যা তোমাদের বাসায় থাকবে, যেমন গ্লুকোজ, তারপরে টেস্টিং সল্ট, ফিটকিরি, এগুলো আমাদের অনেকের বাসায় থাকে। এগুলো দিয়েও তোমরা পরীক্ষাগুলো করতে পারো। দেখো, এখানে পানির মধ্যে আমি এখন চিনি মেশাবো, নেড়ে দিচ্ছি। দেখো, কিছুক্ষণ পরে চিনিটা একদম মিশে যাবে, অর্থাৎ চিনি পানিতে দ্রবীভূত হয়ে গেল। একটু রেখে দিলে এটা পুরাটাই গলে যাবে। আমরা জানি বাসায় আমরা শরবত তৈরি করি যখন, চিনি আমরা সম্পূর্ণ মিশিয়ে ফেলি। চিনি না মিশলে তো আর ঠিক মতো মিষ্টিও লাগবে না। এবার আরেকটা গ্লাসে পানি নিয়ে আমরা সেটিতে একটু লবণ মিক্স করবো। দেখো, লবণ মিশিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখো, লবণ গলে গেছে। দেখো, লবণটা মিশে গেছে, অর্থাৎ এই দ্রবটি পানিতে দ্রবীভূত হয়ে গেছে ঠিকঠাক মতো। তারপর দেখো, আরেকটি গ্লাস একটু পানি নিয়ে সেটিতে আমি বিট লবণ মিশিয়ে দিচ্ছি। বিট লবণ, দেখো, এটা একটু রেখে দিলে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে দেখবে এটা মিশে গেছে। তাহলে এটা প্রমাণিত হলো যে পানি একটি সার্বজনীন দ্রাবক। আমরা পানির বদলে যদি অন্য একটি দ্রাবক যেমন স্পিরিট নিয়ে পরীক্ষাটি করি, তাহলে দেখব যে সবগুলো দ্রব্য স্পিরিটে দ্রবীভূত হচ্ছে না। স্পিরিটের মতো বেশিরভাগ দ্রাবকই কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করে, তাই সব দ্রাবককে আমরা সার্বজনীন দ্রাবক বলতে পারি না। পানি যেহেতু বেশিরভাগ দ্রবকে দ্রবীভূত করে, পানিকে সার্বজনীন দ্রাবক বলতে পারি। তোমরা দেখো, দ্রবণে দুইটি পদার্থ থাকে। দ্রবণে যে পদার্থটি বেশি থাকে তাকে আমরা বলি দ্রাবক, আর যেটি পরিমাণে কম থাকে তাকে আমরা বলি দ্রব। এখন চিনি এবং পানির দ্রবণে চিনির পরিমাণ কম থাকে, চিনিকে আমরা বলি দ্রব। লবণ পানির দ্রবণে লবণের পরিমাণ কম থাকে, লবণ দ্রব। আবার তারপর হচ্ছে বিট লবণ দ্রব। আর সব জায়গায় পানির পরিমাণটাই বেশি থাকে, তাই পানিকে আমরা বলছি দ্রাবক। তাহলে পানি সার্বজনীন দ্রাবক আমরা প্রমাণ করলাম। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। দেখো, নিচের ছকে 3টি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণুর সংখ্যা দেওয়া হলো। দেখো, পদার্থ 1 নম্বর পদার্থ হচ্ছে পরমাণু সংখ্যা সোডিয়াম 1টি, ক্লোরিন 1টি। 2 নম্বর পদার্থ ক্লোরিন 2টি। 3 নম্বর পদার্থ কার্বনের 1টি পরমাণু এবং অক্সিজেন 2টি পরমাণু নিয়ে গঠিত। এখন প্রশ্ন, হিলিয়ামের প্রতীক কি? হিলিয়ামের প্রতীক কি আমরা সবাই জানি, তোমরাও জানো যে হিলিয়ামের প্রতীক হচ্ছে He। তাহলে ক নাম্বারের উত্তর আমাদের হয়ে গেল খ নাম্বার। কার্বনকে কেন মৌলিক পদার্থ বলা হয়? কার্বন আমরা সবাই চিনি, কার্বনের প্রতীক কি? সি।
কার্বন কেন মৌলিক পদার্থ? কার্বনকে আমরা যখন ভাঙবো তখন ওই পদার্থ অণু ছাড়া, পরমাণু ছাড়া আর কোনো পদার্থই পাওয়া যাবে না। তাই কার্বন একটি মৌলিক পদার্থ। আমরা জানি মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তাই সুতরাং কার্বন একটি মৌলিক পদার্থ। গ নম্বর দেখো, গ নম্বরের বলছে কি, 1 নং পদার্থটির সংকেত সহ রাসায়নিক নাম লেখো এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। 1 নং পদার্থটি কি আছে দেখো। 1 নং পদার্থ সোডিয়াম একটি, আমরা লিখি সোডিয়াম একটি। তারপরে ক্লোরিন একটি। তাহলে কি হলো যৌগটি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। তাহলে একটি সোডিয়াম পরমাণু আর একটি ক্লোরিন পরমাণু নিয়ে সোডিয়াম ক্লোরাইড NaCl হয়েছে। NaCl এর নাম হচ্ছে রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা খাবার লবণ বলি। তো খাবার লবণে সোডিয়াম একটি ধাতু আর ক্লোরিন অধাতু। সোডিয়াম ধনাত্মক চার্জযুক্ত এবং ক্লোরিন ঋণাত্মক চার্জযুক্ত। সোডিয়াম এবং ক্লোরিন রাসায়নিক বিক্রিয়ায় মিলিত হয়ে কি হলো? সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করেছে। সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার, ঘ নাম্বার দেখো। ছকে 2 নং পদার্থ মৌলিক। 2 নং পদার্থটি কি? F মানে ফ্লোরিন। F কয়টি আছে? 2টি পরমাণু, তাহলে F2। সোডিয়াম ফ্লোরিনকে আমরা যখন ভাঙবো তাহলে 2টি ফ্লোরিন পরমাণু। ফ্লোরিনের একটি অণুতে 2টি ফ্লোরিন পরমাণু আছে। এই একটি অণুকে যখন আমরা ভাঙবো 2টি ফ্লোরিন পরমাণু পাওয়া যায়। সুতরাং যেহেতু ফ্লোরিনকে ভাঙার পর ফ্লোরিন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায়নি, তাই ফ্লোরিন একটি মৌলিক পদার্থ। আর হচ্ছে 3 নম্বর পদার্থ যৌগিক। কেন ব্যাখ্যা করো। 3 নম্বর পদার্থটি কি আছে দেখো। কার্বন একটি এবং অক্সিজেন 2টি। তাহলে কার্বনকে আমরা লিখি C দ্বারা, অক্সিজেন হচ্ছে কয়টি? 2টি। তো কি হলো? CO2 আমরা সকলেই জানি এটা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেন এই 2টি মৌলিক পদার্থ আছে। কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড যৌগটি গঠন করা হয়েছে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি যৌগিক পদার্থ। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম অক্সিজেন এবং কার্বনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, এবং অক্সিজেন এবং কার্বনের ধর্ম কার্বন ডাইঅক্সাইডের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ। ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে আমরা কি পাই? অক্সিজেনের 2টি পরমাণু এবং কার্বনের একটি পরমাণু পাই। তো এতটুকু দিয়ে তোমরা একটু সুন্দর করে গুছিয়ে উত্তরটা লিখবে। এবার বাড়ির কাজ। তার আগে আজকে পাঠ থেকে তোমরা কি শিখলে দেখি। তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি বলো তো। কক্ষপথ কি? কক্ষপথ আমরা বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘূর্ণন করে বা ইলেকট্রনগুলো ঘুরছে, সেই বৃত্তাকার পথটিকে আমরা বলছি কক্ষপথ। আচ্ছা, তারপর হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণাটির নাম কি? যার পরমাণু কেন্দ্রে অবস্থান করে সেটা হচ্ছে কণাটির নাম আমরা সকলেই জানি। এটা হচ্ছে প্রোটন। এবার বলো দেখি, হাইড্রোজেনের কেন্দ্রে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন থাকে? হাইড্রোজেনের কেন্দ্রে কয়টি প্রোটন, কয়টি নিউট্রন? আসলে হাইড্রোজেনের কেন্দ্রে কোনো নিউট্রনই থাকে না। হাইড্রোজেনের কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জযুক্ত একটি প্রোটন, আর কেন্দ্রের বাইরে অর্থাৎ কক্ষপথে থাকে, বাইরের কক্ষপথে ঋণাত্মক একটি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তো আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে। আর আমাদের বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের পাঠ্য বই সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আজকে আমি আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমরা সৃজনশীল প্রশ্ন 2 সুন্দর করে
লিখে তোমরা এটাও লিখবে এবং এটাও লিখবে, দুইটি প্রশ্ন সুন্দর করে একটু গুছিয়ে লিখে রাখবে। আমরা বিদ্যালয় খোলার পরে তোমরা অবশ্যই বিশেষ শিক্ষককে তোমাদের বাড়ির কাজগুলো দেখাবে। আমি ক্লাসেও কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই সেগুলো তোমরা করে রেখেছো। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আবার দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে। ঠিক আছে, খুদা হাফেজ।